শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। হ্যালো, এখন ঘড়িতে ঠিক 7টা বাজে আর আমি দাঁড়িয়ে আছি কলকাতার নন্দনে। এই কলকাতা প্রাণের শহর, দ্য সিটি অফ জয়, আর আমার হোম টাউন। এই শহরটার খারাপ লাগাগুলো কখনো ডিনাই করি না, বাট ভালো লাগাগুলো, আবেগগুলো সেটা অনেকটা ছাপিয়ে যায়। এই শহর আমাকে সব দিয়েছে, আমার পড়াশোনা, আমার সাকসেস, ফেলিয়ার, ভালোবাসা, ফ্রেন্ডস, এভরিথিং। এবং আজকে যেটা দিতে চলেছে সেটা সবার থেকে স্পেশাল একটা জিনিস। ইন সিম্পল ওয়ার্ডস, আজকে আমরা পুরো একটা গোটা দিনে কলকাতা শহরটা এক্সপ্লোর করতে চলেছি। এটা অনেকবার ভেবেও করতে পারিনি। আর আমার সাথে আছে তোর সাজগোজ হলো? আরে দাঁড়াবি তো, ঠাস করে চড়িয়ে দেবো। গজব বেজতি হ্যায়। আমার সাথে আছে আমার অ্যাক্টিভিটি, যে সমস্ত অ্যাক্টিভিটির সাথে থাকা পার্টনার এবং আমার উড বি লাইফ পার্টনার। দেখ ভাই, বিয়েটাই করবি তো? ক্যামেরায় কিন্তু সব রেকর্ড করে রাখছি, পরে বিয়ে না করলে জেল খাটা হবে। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা। মানুষটাকে কি দেখে মনে হলো যে একে লাইফ পার্টনার হিসেবে দেখা যায় বা করা যায়? অ্যাকচুয়ালি প্রথমেই আমি সবটা বলে দিয়েছি কিভাবে অল স্টার্টেড। স্টিল একটাই কথা বলবো, আমার মনে হয় পার্সোনালি যে কোনো সম্পর্কে বন্ধুত্বটা ভীষণ ভীষণ ম্যাটার করে। আর আমরা এতটাই ভালো বন্ধু ছিলাম যে রিলেশনশিপে আসার পর আলাদা করে একটা সম্পর্ক শুরু হয়েছে এটা কখনোই মনে হয়নি। ইনফ্যাক্ট আজও অবধি আমাদের বন্ডিংটা সেরকমই আছে, জাস্ট লাইক বিএসসি। তো এটাই আর কি, এই বন্ধুত্বটা ছিল, এটাই খুব ভালো লাগতো। তাছাড়া আর একটা যেটা পয়েন্ট, ও আমাকে ভীষণ বোঝে আমার মতো করে, যেটা আমার ভীষণ এক্সপেক্টেড ছিল ফ্রম মাই হাজব্যান্ড, সে যেই হোক। তো আমি অ্যাকচুয়ালি ভীষণ চাপা স্বভাবের, নিজেকে একদমই এক্সপ্রেস করতে পারি না। সেই জায়গায় আমার মা বাবার পর হয়তো ওই আমাকে খুব ভালো করে বোঝে আমি কিছু না বলতেই। আর যেটা একটা রিলেশনশিপের পিলার বলতে পারো, লয়ালটি, সেই দিক থেকে আকাশ তো চোখ মুছে মনে হয় 100%, বাট এখনো অবধি মানে বিয়ের পর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতেই পারে, সেটার তো গ্যারান্টি দিতে পারছি না, সেটা ক্রমশ প্রকাশ্য। ঘন ঘন চাঁদ এসে পড়ে মুখে নিঘুম, পথে পড়ে থাকা চেনা শব্দের মরশুম। ঘন ঘন চাঁদ এসে পড়ে মুখে নিঘুম, পথে পড়ে থাকা চেনা শব্দের মরশুম। একা জানলায় খুলে রাখা মন জানি সংলাপ পেরোবে কখন, চোখে হারিয়েছি গল্পের খাতা। এই যে 8 বছরের তোমাদের জার্নি, এই 8 বছরের জার্নিটা তোমাদের কেমন ছিল? 8 বছর বলতে ফার্স্ট 3 ইয়ার্স তো জেভিয়ার্স, আর জেভিয়ার্স ইজ জাস্ট লাইক আ স্কুল। তো মোস্ট অফ দ্য টাইম ক্লাসেসেই কাটতো, ক্লাসেসের মধ্যে টুকটাক কথা বলা, দেখা করা। আর এই বার্থডেতে ও ক্লাসের বাইরে গিফট দেবে বলে দাঁড়িয়ে থাকতো, আমি হয়তো বাড়ি থেকে কেক বানিয়ে আনতাম, খাওয়াতাম, বা ওকে বার্থডে গিফট দিলে ও আবার রিটার্ন গিফট দিত। বা কলেজ থেকে কোথাও বই কিনতে যাওয়া, বা কলেজের পুজোর ছুটি পড়ার দিন টুকটাক ঠাকুর দেখা, এইগুলো হতো। বাকি ওয়ারাঙ্গাল থেকে আসার পর তো লং ডিস্টেন্স ছিল, আর ওই 5 বছরের লং ডিস্টেন্সটা আমার জন্য খুব পেনফুল ছিল, বিকজ আমি খুব বেশি মিস করতাম।
যতই আর কি নিজেদের কাজের জগৎ থাকুক, নিজেদের ফ্যামিলি থাকুক, স্টিল কোনো দিন মনে হয় হয়তো জাস্ট আই ওয়ান্ট হিম বাট ইউ হ্যাভ নাথিং টু ডু অ্যাকচুয়ালি। তো সেইগুলো খুব পেনফুল। তবে এই জায়গায় আকাশ আমাকে কোনোদিন মিস করেনি, তো এটা ওর জন্য অন্যরকম ছিল হয়তো। ঠোকার দরকার আছে এরকম ভাবে? সত্যি এটা একদমই। আমি সবেই একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, মানে তোমার দিকে যে এই একটা আঙুল তোলা হচ্ছে, মানে এটা কতটা বরাবরই কারণ ছেলেরা তো সবকিছু প্রকাশ করে না। মিথ্যে বলবো না, তবে হ্যাঁ ঠিক আছে, আপাতত মেনে নিলাম। বলতে গেলে কলকাতা আমি যতটা ঘুরেছি সবটাই ওর সাথে। আমি কলকাতায় না থাকলেও মানে মফস্বল এরিয়াতে থাকলেও আমার বরাবর ছোট থেকে কলকাতা ঘোরার একটা খুব ইচ্ছে ছিল, যেটা কোনোদিনই হয়তো হয়নি। তো সেটার প্রথম একটা ধাপ এগোই যখন আমি বাড়িতে খুব ঝগড়া ঝামেলা করে জেভিয়ার্সে অ্যাডমিশন নিই। তো তারপর থেকে এই কলেজের ফাঁকে ফাঁকে যেরকমটা বলছিলাম ওরকম প্রচুর ঘোরা হয়েছে। তার সাথে কিছু কলেজের কম্পিটিশনের জন্য প্রাইজ আনতে গেছি কোথাও। তারপর পুজোয় তো আমরা প্রচুর মানে পায়ে হেঁটে এত ঠাকুর দেখেছি মানে কেউ ভাবতেই পারবে না। তার সাথে কলকাতার প্রচুর ফেমাস জায়গা ঘুরেছি। ইনফ্যাক্ট আজকে আমরা সেই জায়গাগুলোই আবার করে ঘুরতে চেয়েছি যেগুলো থেকে আমাদের পথ চলা শুরু, যে জায়গাগুলোতে আমাদের অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে। তো জাস্ট ফর রিলিভিং আওয়ার ওল্ড মেমোরি। তো এটাই। আমার যতদূর এতক্ষণ ধরে তোমাকে দেখছি, তোমার এক্সপ্লোরটা আরেকটু অন্যভাবে বোধহয় হবে। তো তুমি কিভাবে এক্সপ্লোর করেছো কলকাতায়? এটাতে আমি কোনো ইন্ট্রোডাকশনে যাবো না, মানে যেখানে যেখানে ঘোরা হয়েছে সেটাগুলোই বলি আর কি। তো এই জায়গাগুলি জেভিয়ার্স, পার্ক স্ট্রিট, ময়দান, এসপ্ল্যানেড, সরণিকা, মানে বাবুঘাট, কেশিদাস, বাবুঘাট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া, বিড়লা মন্দির, মিলেনিয়াম পার্ক, দেন বাবুঘাট, গঙ্গা লঞ্চ, ওদিকে রবীন্দ্র সরোবর, ওদিকে মল রেস্টুরেন্ট তো আছেই, এদিকে দক্ষিণেশ্বর, দেন বেলুড় মঠ, আরও এদিকে ডায়মন্ড প্লাজা, আমাদের অনেক মল রেস্টুরেন্ট মানে প্রচুর আছে, এগুলো মানে বলে শেষ করা যাবে না। ইন্টার্নশিপ চলছিল পিয়ারলেস হসপিটালে, সেখানে হ্যাঁ মানে কলকাতার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবকিছুই ঘোরা হয়ে গেছে। মেট্রো, ট্রেন, ট্রাম সবই বোধহয় এক্সপ্লোর করা হয়ে গেছে। তবুও বলবো অনেক জায়গা বাকি, মানে কলকাতা আমি ফার্স্টে যেটা বলছিলাম মানে আমার খুঁটিনাটি সবটা আমার এক্সপ্লোর করা দরকার আছে। তো কিছু জায়গা বাকি আছে, যেমন গিরিশ পার্কের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এখনও যাওয়া হয়নি। তারপর কিছু হেরিটেজ বিল্ডিংস বাকি আছে, খিদিরপুর ডক, ওই জায়গাগুলো বাকি আছে। বাট আমার মনে হয় এখনও লাইফে অনেক টাইম আছে, তো একটা জায়গাও ছাড়বো না আর কি, A to Z। একসঙ্গে কাটানো জেভিয়ার্সের কিছু স্মরণীয় মুহূর্ত? সবকে আমিই বলে যাব নাকি মনে করে করে, আরো চুপচাপ বসে বসে হ্যাঁ 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 আমিও একমত করবে। সবই মনে আছে না, জেভিয়ার্সের প্রথমে যেটা বললাম, বিএসসি লাইফে তো বেশ কিছু মানে ইন্টারাকশন বেশি কিছু নেই, তবে দুটো মেন মোমেন্টস মনে আসছে। সেটা হচ্ছে, এক হচ্ছে জ্যাভুল্লাস, ও একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের থেকে একটা ফেস্ট হয় কলেজের। তো সেখানে ও একদিন মানে এই শাড়িটাই পরে বসেছিল আর কি কলেজের মানে গেটের বাইরে। তো এই শাড়িটা দেখে আমার যা সঙ্গে খুব গর্জিয়াস লাগছিল, এবং সেদিন ফার্স্ট ওকে আমি নোটিস করি আর কি। মানে এতদিন দেখলেও ফ্রেন্ডশিপের মধ্যে ওকে ফার্স্ট মনে হয় যে বা খুব সুন্দর দেখতে, তো মানে একে একটা মানে
হ্যাঁ, তো সেদিন আমার ফার্স্ট মনে হয়, ইনফ্যাক্ট সেদিনই আর কি যখন আমরা ফিরছিলাম, ওই প্রফেসরের কথা একজন বলা হচ্ছিল, একজন প্রফেসর, তো তিনিও আমাদের সাথে আর কি ছুটির সময় গিয়েছিলেন। তো সেই দিক থেকে ওই দিনটা খুব খুব মানে স্মরণীয় টাইপের। আর একটা ঠিক একই টাইপের মোমেন্ট, যেটা হচ্ছে জ্যাভোৎসব, এটা হচ্ছে কলেজে অ্যানুয়াল ফেস্ট। তো সেখানে ও শীতকাল ছিল, ঠান্ডা জানুয়ারির সময়, তো ও একটা খুব জ্যাকেট এবং টপ পরে এসেছিলো, তো যেটাতে ওকে দেখে প্রচণ্ড সেক্সি এবং গর্জিয়াস, মানে পুরো অন্য ধরনের একটা লুক লাগছিল। তো আমার জাস্ট দেখে মনে হয়েছিল বাবা এ কি এরকমও সাজতে পারে, মানে এটা তো কখনো এক্সপেক্টও করিনি। তো জাস্ট মানে 180 ডিগ্রি জাস্ট উল্টো একদম। তো সেদিনও দেখে মনে হয়েছিল বাবা পার্টি টাইপও তো আছে, মানে খুব একটা মডার্ন হেভি ব্যাপার আছে। তো এই দুটো মোমেন্টস আর খুব মনে পড়ে, যেটা থেকে আমার মানে মনে হয়েছিল যে সি ইজ কোয়াইট ক্যাপাবল ফর মি। তো তখন মনে হয়নি, পরে মনে হয়েছিল। যাই হোক, তো এই দুটো মেন মোমেন্টসই মনে পড়ে আর কি। আচ্ছা, এতগুলো ইয়ারে স্পেশাল দিনগুলো সেলিব্রেশন কিভাবে হয়েছে? মানে বার্থডে, অ্যানিভার্সারি, পুজো, ভ্যালেন্টাইন্স ডে। তো প্রথমে পুজো দিয়ে স্টার্ট করি, স্পেশাল দিন বলতে, বিকজ বাঙালির তো মেন ফেস্টিভ্যাল দুর্গা পুজো। তো পুজো মানেই পেট পুজো আর চুটিয়ে প্যান্ডেল হপিং ছাড়া আমরা দুজনেই কিছু বুঝি না। আর বার্থডে বলতেও একদম বিএসসি থেকেই আমাকে গিফট দিয়ে এসেছে। তারপরে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড কিছু গিফট বানাতো, বাট সেগুলো একদমই ইউটিউব থেকে কপি করা না, ও নিজের মাথা থেকে বের করে করে আইডিয়া নিয়ে গিফট বানাতো। সেগুলো আমার কাছে খুব স্পেশাল। আর আমরা দুজনেই এই মেটেরিয়ালিস্টিক গিফটের থেকে এই ধরনের গিফট খুব বেশি পছন্দ করি। তাছাড়া অ্যানিভার্সারিগুলোতেও খুব সুন্দর ভিডিও বানিয়ে আমাকে উইশ করতো। তো এগুলো খুব অন্যরকম, আর এগুলোর মধ্যে ক্রিয়েটিভিটির খুব টাচ থাকতো, যেগুলো আমার ভীষণ পছন্দ হতো। আর সেই জায়গা থেকেই না আমি মানে খুব ঘ্যান ঘ্যান করতাম ওর কাছে অন্যদের সবার প্রি ওয়েডিং দেখে, যে তুই এমনি এত ক্রিয়েটিভ, এত সুন্দর ভিডিও বানাতে পারিস, তো আমাদের প্রি ওয়েডিং একটু অন্যরকম কিছুভাবে প্ল্যান কর। তো একদম ও প্রি ওয়েডিংয়ের ঘোরতর বিরোধী ছিল। ও বলতো যে না এরকম কিছু করবো না, বাট তারপর ঠিক হয় যে হ্যাঁ, ওই বলে যে বিয়ে তো একটা নতুন চ্যাপ্টার, নতুন জীবনের শুরু। তো তার আগে আমরা যত দিন যেরকম কাটিয়েছি সেটা যদি কোনোভাবে ডকুমেন্টেশন করে রাখা যায়, যেগুলো আমরা অনেক বছর পর হয়তো দেখে নিজেদের খুব ভালো লাগবে। তো সেই জন্যই আজকের ভিডিওটা বানানো। জানি না এটা কতটা অন্যদের সাথে শেয়ার হবে কিনা, বিকজ এর আগের কোনো গিফট, কোনো ভিডিওই আমরা কোনোদিন কোথাও পোস্ট করিনি, বিকজ আমরা সোশিয়ালি একদমই ইনঅ্যাক্টিভ। আর এইগুলো পাবলিক বানাতে খুব একটা পছন্দও করি না। তো জাস্ট আজকেরটা নিজেদের জন্যই, বা জানি না আর কি হতে চলেছে। তো ও যেটা বললো আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলি, সেটা হচ্ছে ওই ভ্যালেন্টাইন্স ডে বা অ্যানিভার্সারি বা এইগুলোতে আমার যে খুব বেশি করে মানে সেলিব্রেট করতে হবে সাজিয়ে গুছিয়ে একদম বিশাল, সেরকম কোনোভাবেই নয়। হ্যাঁ, তবে জাস্ট একটা রেস্টুরেন্টে গেলাম, কোথাও একটা আউটিং গেলাম, ঘুরতে গেলাম, বা জাস্ট একটা কেক, হয়তো নর্মাল মানে বাড়ির মধ্যে ঘরোয়া টাইপের সেলিব্রেশনটা আমার বেশি ভালো লাগে। তো আশা করি বিয়ের পরেও সেরকমই কিছু থাকবে, একদিন জাস্ট আউটিং বা ছোট্ট একটা রেস্টুরেন্ট এই টাইপের। আর মোটামুটি এতদিনের এত বছরে যেগুলো সেলিব্রেট হয়েছে, ওই হোয়াটসঅ্যাপে কিছু একটা চিঠির মতো লাভ লেটার যেটাকে বলে, একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, বা মোটামুটি কিছু একটা গেয়ে শোনালাম বা কিছু, এই ধরনের জিনিসগুলোই ওকে আর কি মানে ডেডিকেট করা হয়েছে। আর দুর্গাপুজো যেটা বলা হয়েছে সেটা তো বলাই হয়েছে, মানে আমরা গুনে গুনে প্রায় প্যান্ডেল দেখতাম, 20টা মতো প্যান্ডেল বা 15টা 20টা না হলে আমাদের আর কি পোষাতো না ব্যাপারটা। তো একদিনে এরকম বসে পড়ে পাটা এরকম এরকম করতাম। হ্যাঁ, তারপরেও আর কি কটা বাকি আছে সেইভাবে ভাবতাম আর কি। তো সেইভাবেই সেলিব্রেট হয়েছে এই দিনগুলো আর কি। আমার শহর বাঁচে হৃদয় আমার, যতবার দূরে যাই ফিরি ততবার। আমার শহর বাঁচে হৃদয় আমার, যতবার দূরে যাই ফিরি ততবার। নলবনে হাঁটু জলে বই পারা গোলা হলে, দেওয়ালে দেওয়ালে সাঁটা তোমার হৃদয়। কল্লোলিনী তুমি তিলোত্তমা। তারপরে আমাদের ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল। এই ড্রেস চেঞ্জের রহস্যটা কি? রহস্য বলতে
যখনই মানে যখন থেকে ওয়ারাঙ্গলে আছে ওখান থেকে যখন ফেরে কলকাতা এরকমই হয় যে ও আমাকে কিছু একটা গিফট করে, আমি ওকে কিছু একটা গিফট করি। আর তার সাথে প্রতিবার আমরা যখন বেরোই ওর একটাই প্রথম প্রশ্ন থাকে, আমার তো কোনো কিছু জামা পরার নেই, আমি কি পরে বেরোবো। তো এই জন্য এবারে আমি ভেবেছিলাম দুজনে দুটো টি শার্ট বানিয়ে রাখবো, যাতে আজকে অন্তত কি পরে বেরোবো না প্রশ্ন থাকে। আর বাকি হচ্ছে ও যে বললাম না খুব ক্রিয়েটিভ গিফট দেয়, তো ওর টি শার্টে অ্যাকচুয়ালি যেটা ফ্রন্টে ডিজাইনটা আছে ওটাও আমাকে বানিয়ে দেবে ভেবেছিল, যে একটা কার্ডবোর্ডে ওরকম ব্রিজ, হাওড়া ব্রিজ, দু পাড়ের দুজন মানুষকে কানেক্ট করছে। অ্যাকচুয়ালি আমি ব্রিজ মানে গঙ্গার ওপারে আর ও এপারে, সেটার জন্য তো কাজের চাপে সেটা বানানো হয়নি। আমি তখন বলেছিলাম তাহলে টি শার্টটাতে এই ডিজাইনটা কাস্টমাইজ করা হোক, সেভাবে ওটা বানানো। আর ওটা হচ্ছে শুরুর গল্পটা, যে দু পাড়ের দুজন কানেক্টেড হচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি যখন আমরা কাছাকাছি এসেছি, তো অ্যাকচুয়ালি মিলেনিয়াম পার্ক এখান দিয়েই প্রতিদিন লাস্ট ফেরাটা হতো, মিলেনিয়াম পার্ক দিয়ে লঞ্চে করে হাওড়া ফিরতাম। তো এই জন্য এই কনসেপ্টে দুটো টি শার্ট বানানো, তো ওই জন্য সেটাই পরা আছে। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে বিএসসিতে যেভাবে মানুষটাকে দেখতে এখনো কি সেইভাবেই পাও? যদি পাও, বিয়ের পরেও কি সেইভাবে পাওয়ারই এক্সপেক্ট করো? হ্যাঁ, মানে ডিফারেন্স তো আছেই বলবো, কারণ বিএসসি তে আমাকে যতটা পাত্তা দিত এখন তার একটুও দেয় না, মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, যেটা অ্যাজ ইউজুয়াল। তো হ্যাঁ, এবার সেটা মানে বিএসসি তে আমাদের যেরকম লাইফ ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না, প্রচুর ফ্রি টাইম ছিল, তখন লাইফটা যেরকম ছিল। আর এখন একটা কেরিয়ারের প্রেশার, ফ্যামিলির প্রেশার, তো মানুষ তো বদলাবেই সিচুয়েশনের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে দুটোই হয়তো ঠিক আছে, বাট কোথাও চুজ করতে বললে মানুষ তো সবসময় কেয়ারফ্রি লাইফকেই ভালোবাসে, তো সেই বিএসসির আকাশকেই হয়তো চুজ করব। হ্যাঁ, কাজের ফাঁকে হয়তো সেই বিএসসির আকাশ কোথাও একটু হলেও এখন ফিকে হয়ে গেছে, এটা মনে হয়। আর ফিউচারের কথা বলবো কখনোই এটা মনে হয় না আমাদের ফ্রেন্ডশিপটা কখনো বা আমাদের বন্ডিংটা কখনো বদলে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো যাতে সেটাই রাখতে পারি এখনকার মতো, সেটাই চেষ্টা করব। আর বাকিটা ভগবান আর বড়দের আশীর্বাদ অবশ্যই। তোমার দিকটা বিএসসিতে যেরকম ছিল সেই রেসপেক্টে তো বলবো এখন অনেকটাই বদলেছে। তো বদলেছে ইন দ্য সেন্স, মানে বিএসসিতে যেমন খুব স্মুথ চলতো সব কিছু, তো সেটার মানে সেই স্মুথটা হয়তো এখন চললে অ্যাপারেন্টলি ভালো লাগতো, বাট সেটার মানে সেটা খুব একটা হয়তো এফেক্টিভ হতো না। বিকজ বিএসসিতে জাস্ট একজন ফ্রেন্ড হিসেবে ছিল, জাস্ট ওপরে ওপরে চেনা জানা হচ্ছে কে কেমন সেটা। তার সাথে সাথে যে একসাথে থেকে একসাথে জীবনযাপন করা, তো সেখানে মানে বলো না একসাথে ঘটি বাটি থাকলে তো একটু সাউন্ড তো হবেই। তো সেখানে জিনিসটা আর কি মানে ঠিক আছে, ঝগড়াঝাটি হলেও সব কিছু হলেও সেই জায়গাটাতে মানে এটাও দরকার লাইফে আর কি। এটা একদমই না হলে বিয়ে পর্যন্ত খুব প্রবলেম হবে লাইফে আর কি। তো সেই রেসপেক্টে অবশ্যই হ্যাঁ, মানে বিএসসির সৌমালি হয়তো সেই রেসপেক্টে বেটার ছিল, বাট সিচুয়েশনটা এমন হয়ে গেছে, সিচুয়েশনের মানে যেমন চেঞ্জ হয়েছে সেই রেসপেক্টে এটাও ঠিক আছে। এবং বিয়ের পরও আশা করি যদি আরো কিছু ইস্যু এসেও যায় তো ঠিক আছে, সেটাও মানিয়ে নেওয়া যাবে। কে মানাবে? ঘুম ভাঙে স্প্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো। গিয়ে কখনো ধরা পড়ে গেছো বা কোনো ফানি এক্সপিরিয়েন্স? ধরা পড়েছে ঠিক বলবো না, তবে একটা ইনসিডেন্ট হয়েছে বা যেটা সবার সাথে হতে পারে, এটা একটা অ্যাডভাইস ভাবা যেতে পারে। ময়দানে যদি কখনো একসাথে আসো বা কিছু, বিশেষ করে সন্ধ্যের টাইমে, মানে যখন সবাই বেরিয়ে যাচ্ছে তখন বেরিয়ে যাওয়াটাই ভালো, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে পুলিশ ধরতে পারে। ইনফ্যাক্ট এখন শুনেছি পুলিশ আরও কড়াকড়ি হয়ে গেছে, তো ওখানে এখন প্রেম করা যথেষ্ট রিস্কি ব্যাপার একটা।
তো ইনফ্যাক্ট এটা আমাদের সাথে হয়েছে আর কি, আমাদের ধরেও ফেলেছিল একবার, বাট সেখানে মানে ওই বলে কয়ে আর কি উইদাউট এনি ফাইন আমরা বেরিয়ে এসেছিলাম আর কি। তো ওটা পুরোটাই আর কি ওর ক্রেডিট, মানে আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, মানে পুলিশ ওরকম সামনাসামনি এসে বলছিল, তো প্রথম এক্সপিরিয়েন্স প্লাস মানে আমাদের পেরেন্টস এর নাম্বার চাইছিল আর কি। ফার্স্টে ফাইনের কথা বলেনি, দুজনের বাড়ির নাম্বার দিতে বলেছিল। তো আমার বাড়ি ভীষণ স্ট্রিক্ট, আমি জানি যে আমার নাম্বার পেলে তো শেষ, আমি বলছিলাম তুই বাপির নাম্বার দিয়ে দে। তো তারপর ও ম্যানেজ করে নিয়েছে। আমি আর ফার্স্টে বাড়ির নাম্বার চাই, তারপর বাড়ির নাম্বার থেকে ঘুষে চলে আসে, ঘুষে থেকে ঘুষটাকেও করে দিল, আচ্ছা ঠিক আছে যাও 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 যাও। এটা একদমই ভাবিনি যে হবে। একটা ধারণা আছে বা এখনকার দিনে সবাই বলে, ওই দাদা সকালে বলছিল নিব্বা নিব্বিদের মতন কনসেপ্ট বলা চলে এটা, যে দক্ষিণেশ্বরে গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। এই সম্পর্কে তোমাদের ধারণা? না আমাদের তো দক্ষিণেশ্বর মধ্যে 10-12 বার ঘোরা হয়ে গেল বোধ হয়, হ্যাঁ, পুজো মানে দেওয়া হয়েছে অনেকবার। টুকটাক দেখা করা মানে দক্ষিণেশ্বর, বিকজ ওটা হ্যাঁ। দুজনের বাড়ির মিডল পয়েন্ট ছিল। শুধু মিডল পয়েন্ট না, যখনই বাইরে থেকে আসতাম হ্যাঁ, পুজো ওখানে দিতাম, পুজো দিতাম। তো যে কোনো ভালো ওকেশনে দিতাম, তো অনেকবার গেছি। তো তারপর এখনো পর্যন্ত কিছু হয়নি এবং বিয়েটাও হয়ে গেল, মানে এরপরে আর কি ছাড়াছাড়ি বুঝতে পারছি না আর। হতেও পারে, সেটা বলা যায় না, বাট তাও একটা ঠাকুরের স্থান নিয়ে এরকম বলবো হ্যাঁ না এটা যে আমার, ওখানে আমি গেলে যখন ব্রেকআপ প্রথম হয়ে যায়। শুনেছিলাম তখন মনে হয়েছিল এটাও হয় নাকি, কিন্তু শুনিনি না কখনো, এরকম মনে হয়েছিল আমার। ফাইনালি সৌমালিকে লাইফ পার্টনার হিসাবে পাচ্ছ, কেমন লাগছে? এটা তো আর ভালো খারাপের এক্সপ্রেশন দিয়ে বোঝানো যাবে না, বাট আমি বলবো এটা একটা লাইফের অ্যাচিভমেন্ট, মানে ওর মতো মেয়েকে যেই পাবে সে খুব লাকি হবে। ইনফ্যাক্ট বিএসসি লাইফ থেকেই মনে হতো যে ওকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, মানে ওকে পাবো কিনা আমি কখনো সেদিন তো সেই সময় তো ভাবিও নি। তো আজকে ওকে শেষ পর্যন্ত মানে রিলেশনশিপটা টেনে বিয়ে করতে পারছি, এটা সত্যি খুব অ্যাচিভমেন্ট এবং আমি তো খুবই খুশি। সৌমালি তোমার? আমিও খুবই খুশি ন্যাচারালি। আর হি ইজ লাইক আ হোম টু মি, একটা শান্তির জায়গা। মানে দিনের শেষে সবকিছু শেয়ার করতে পারলে নিজের খুব মেন্টাল একটা পিস হয়। তো এটাই যেন দুজনকে যেন এই শান্তির জায়গাটা দিতে পারি সারা জীবন, এটাই চাওয়া। জানো প্রেমের মরশুম আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। বেশ, তো অ্যাকচুয়ালি আমাদের শুরুটা হাইলি আনপ্রেডিক্টেবল ছিল। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল কথাটা কতটা সত্যি আমি নিজের লাইফ দিয়ে বুঝেছি। প্লাস আরো একটা মিথ আছে যে একটা ছেলে আর একটা মেয়ে শুধুই কখনো ফ্রেন্ড হতে পারে না, তো এই কথাটাও কতটা সত্যি সেটাও বুঝতে পেরেছি। তো আমাদের দেখা পরিচয় অবভিয়াসলি জেভিয়ার্স থেকে, আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ওর ম্যাথমেটিক্স, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সেম অ্যান্সিলারি সাবজেক্টস ছিল, তো সেই ক্লাসেস থেকেই পরিচয় বলা যায়। অ্যাকচুয়ালি আমি ভীষণ রকম শাই অ্যান্ড ইন্ট্রোভার্ট একজন মানুষ, তো সেই জায়গা থেকে হয়তো এটা একদমই এক্সপেক্টেড ছিল না, বাট সামহাউ ওর সাথে ভীষণ ডিপ একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর সেটা অ্যাকচুয়ালি ও ক্লাসে প্রথম থেকে ভীষণ নোটিশিয়েবল ছিল। এক তো ভীষণ লম্বা ক্লাসের মধ্যে, সবসময় ওই জন্য প্রফেসররা ওকেই বোর্ড মুছতে ডাকতো। প্লাস ও ভীষণ ক্লাসে ইন্টারঅ্যাক্টিভ ছিল, স্যার বা ম্যাম যা কোয়েশ্চেন করতেন ও সবার আগে আনসার করতো, আর ক্লাসে সবার আগে বুঝে যেত পড়া, সেই জন্য মানে বোর্ডে ডাকতেন ওকে পুরো ক্লাসকে এক্সপ্লেন করার জন্য। প্লাস সবসময় ও ফার্স্ট বেঞ্চে বসতো দৌড়ে দৌড়ে এসে, তো এগুলোর জন্য খুব নোটিশিয়েবল ছিল আর কি। আর শুধু স্যার ম্যামদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেটা না, মানে সব ফ্রেন্ডদের সাথে। ইনফ্যাক্ট আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো হতো সব ডিপার্টমেন্ট মিলিয়ে, যাদের কমন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্সিলারি ছিল, তো সব স্পেশালি মেয়েদের সাথে সারাদিন ফ্লার্ট করতো। তো এগুলোর জন্য প্রথম দিকে আমার খুব একটা ওকে পছন্দ হতো না, তো দেন এখনো অব্দি আর কি ওর সাথে কথা বলাটা স্টার্ট হয়নি সেভাবে। তো তারপরে একদিন আমাদের ডিপার্টমেন্টেরই একজন বন্ধু জোর করে আমাকে নিয়ে ওর পাশে বসে। অ্যাকচুয়ালি ওর পাশে বসার ইচ্ছা ছিল, ওর ক্লাসে সেই টাইমে প্রচুর ক্লাস ছিল। তো যাই হোক সেদিন প্রথম বসি রুম নাম্বার 34 ফার্স্ট বেঞ্চ কেমিস্ট্রি ক্লাস। তো বলা যায় ওই ক্লাস থেকেই আমাদেরও কেমিস্ট্রি প্রথম শুরু হয়। তো সেই দিন প্রথম ফার্স্ট বেঞ্চে আমার সাথে কথা বলে, যে আমি নিজেই ভাবি যে আমি স্কুলে কোনো মেয়ে বন্ধুর সাথেই কথা বলতাম না, সেই আমি কলেজে এসে একজন অচেনা ছেলের সাথে কথা বলা স্টার্ট করি। তো সেখান থেকে কথা বলা শুরু হয়, বাড়ি এসেই ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে পিং করে। তো
সেখান থেকে আর কি কথা বলা স্টার্ট হয়, যদিও পরে পরে বলে আমি ওর সাথে কথা বলবো, ও একদমই ভাবেনি। তো তখন এখন ভাবি যে তখন হয়তো ভাও নিলে আরো ভালো হতো। যাই হোক, দ্যাটস হাউ আওয়ার ফ্রেন্ডশিপ স্টার্টেড। তো তারপর থেকে আনডাউটেডলি বলা যায় হি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। নট অনলি দ্যাট, হি ইজ মাই সোলমেট অ্যাকচুয়ালি। তো সেই টাইম থেকে একটা এরকম কথা ছিল না যেটা আমি ওর সাথে শেয়ার করিনি। সেই টাইমে যা কিছু হতো, ইভেন এখনো অব্দি অনেক সিক্রেট আছে যেগুলো হয়তো আর কেউ জানে না, শুধু ওই জানে। এইভাবে বিএসসি লাইফটা কাটতে থাকে। তারপরে ইভেন সেই টাইমে না আমরা অনেক রাত অব্দি চ্যাট করতাম, মানে 3:30 4টে অব্দি চ্যাট করতাম। আর সেই টাইমের ওই রাতের কনভারসেশন গুলো খুব ফিলোসফিক্যাল টাইপের হতো, লাইক লাইফে কিরকম হওয়া উচিত বা একটা পারফেক্ট রিলেশনশিপ কিরকম হওয়া উচিত। তো সেই টাইম দুজনের কথাবার্তা শুনে মনে হতো কোথাও হয়তো আমাদের দুজনের পারসেপশনটা ভীষণ সেম, কিন্তু কোনোদিন মনে হয়নি যে তাহলে আমরা কেন রিলেশনশিপে আসছি না। মানে আমাদের ফ্রেন্ডশিপটাই এতটা ভালো ছিল যে সেটাকেই আমরা খুব চেরিশ করতাম, আর কিছু কোনোদিন মনে হয়নি। আমার জন্য বউ খুঁজে দেয়, তোর জন্য তুই বলতিস বর খুঁজে দে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো বলতাম, বাট কোনোদিন নিজেরাই এই সম্পর্কে আসা যায় এটা মনে হয়নি। যদিও সেই টাইমে আমাদের বিএসসির বন্ধুরা অনেকে ভাবতো যে হয়তো এদের রিলেশনশিপ আছে, বা আমাদের একজন প্রফেসর, কলেজের প্রফেসর যার সাথে এখনো বাড়িতে যাতায়াত আছে, উনি আমাদের ভীষণ ভালোবাসেন, উনিও ভাবতেন, উনি অনেক সময় আকাশকে নিয়ে লেকফুল করতেন। তো এগুলো হতো, এভাবেই কেটে যায় বিএসসিটা। তারপরে ও এমএসসি করতে যায় এনআইটি ওয়ারাঙ্গল, আর আমি জেভিয়ার্সেই করি। তো সেই টাইমে এতদিন 3 বছরের বন্ধুত্বের একটা অভ্যেস হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার ভীষণ মনটা খারাপ হয়, বিকজ আমার ওই একটাই বন্ধু ছিল যার সাথে সবটা শেয়ার করতাম। ও দূরে চলে যাচ্ছে, আমার কোথাও মনে হয় এখানেই বন্ধুত্বটার ব্রেক হয়ে যাচ্ছে হয়তো। বাট আকাশ আমাকে প্রমিস করে যে না, ওয়ারাঙ্গল যাওয়ার পরেও এভরি সানডে আমরা ফোন করে সেম ভাবে সবকিছু শেয়ার করব। তো যেটা আমি একদমই সেই টাইমে বিশ্বাস করিনি। তো somehow I mean it lasted the friendship. তো সেখানে যাওয়ার পরেও প্রতি সানডে আমরা সেভাবেই সবকিছু শেয়ার করতাম। ইভেন লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকেই। তো আমার লাইফের বেশ কিছু খুব ক্রিটিক্যাল ফেজে আমি এতভাবে ওকে পাশে পেয়েছি, তো সেটা খুব ভালো লাগে। আচ্ছা, সৌমালির ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো যেগুলো তোমার মনে হয় সেগুলো একটু বলো। সৌমালির ভালো দিক বলতে আমার ভালো লাগার কিছু জায়গা আছে, সেটা হচ্ছে ওর লাইফস্টাইল। স্পেশালি ও সব কাজ অনেক ভেবে চিন্তে করে, ধীরে সুস্থে সময়ের আগে করে। আর আমি কিন্তু খুব হ্যাপাজার্ট, মানে ঠিক অর্গানাইজ হলেও টাইমের একদম ঘড়ির কাটায় কাটায় মেপে চলা, সেটা করতে গিয়ে অনেক সময় মানে লেট হয়ে যাওয়া বা এরকম এই জায়গাগুলো থাকে। তো ও সেই দিক থেকে অনেক যাওয়া, তো সেই জায়গা থেকে অনেকটাও গুছিয়ে কাজ করে এবং খুব অর্গানাইজ লাগে আর কি। তো সেই জায়গাগুলো আমার খুব ভালো লাগে। প্লাস ওর ভাবনা চিন্তা, ওর মানে ডিসিশন নেওয়া, সেই জায়গাগুলোও ভালো লাগে, যদিও ফাইনাল ডিসিশন আমিই নিই। যাই হোক, আর খারাপ লাগার মধ্যে ওর খুব ইমপেশেন্স আর কি, মানে ও খুব অধৈর্য থাকে। আর ওর মুখের উপর কিছু না বললে এটা বিশাল লঙ্কাকাণ্ড হয়ে যায় আর কি। মানে ও যদি কিছু চাইছে, বায়না করে চাইছে, ওর উপর যদি কিছু না বলে দিই সঙ্গে সঙ্গে, সেটা একটা হিউজ একটা মেশ সৃষ্টি হয়। তবে হয় বিকজ এমন কিছু কখনো বলি না যেটা হয়তো মানে খুব বেশি কিছু বলে দিলাম যেটা হয়তো ইম্পসিবল, ঠিক আছে, বাট নাটা সহ্যই করতে পারে না। তো তবে এইটুকু বলবো যে সবটা আমাকে ঘিরেই হয় আর কি, মানে বায়নাগুলো আমাকে ধরেই থাকে। তো আশা করি সেগুলো ম্যানেজেবল, মানে ঝগড়াটা হয় বাট ইটস ওকে, ফাইন। তো এইটাই খারাপ লাগার মধ্যে থাকে আর কি। খারাপ লাগা ও তো বললোই, আর কি বলবো, অ্যাকচুয়ালি আমার এটা খুব সুইচ হতে থাকে, মানে কিছু সময় হয় সবই ভালো লাগছে, আবার কিছু সময় হয় একদম সহ্যই হচ্ছে না। তো সেভাবে স্পেসিফিক্যালি কিছু নেই আর কি। তবে হ্যাঁ, ওর ভয়েসটা খুব ভালো লাগে আমার ফোনে, তো ব্যাস এটাই। সামনে থেকে আর ভালো খুব লাগে না। হ্যাঁ, সামনে থেকে মানে ফোনের থেকে বেটার নয়। আর ওর এই যে মানে সবসময় ঠেলতে হয়, মানে সবসময় পেছন থেকে ঠেলতে হয় তবে গাড়ি স্টার্ট নেয়, এই জিনিসটা ভীষণ ইরিটেটিং লাগে। এটা ফিজিক্সের ল। কি হচ্ছে, এইচডি ভয়েস সেটা না নন এইচডিও ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, নন এইচডিও ভালো লাগে। একটু ঝগড়াঝাটি খুনসুটি এগুলো একটু বলো। খুনসুটি, হ্যাঁ চুনসুটি মানে বলবো না, আর ঝগড়ার দিক থেকে তো বলবো মানে
মানে সবাই জানে, আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার সবাই জানে আমি কতটা শান্ত চুপচাপ ধরনের। তো সেই জায়গায় ঝগড়ার তো দিকে আমি যেতেই পারি না, আমি ঝগড়া করিই না। এটা একদমই না, মানে না মানে ও অ্যাকচুয়ালি পায়ে পা দিয়ে ঝগড়া না, করে, এটা মানে হ্যাঁ, একদিকে তো আমি কখনো না এবার এটা একদমই ভুল কথা। মানে ঝগড়া রীতিমতো হয়, মানে প্রচন্ড প্রতি সেকেন্ডে ঝগড়া হয়। ও করে, এবার আমি নিজেকে তো ডিফেন্ড করবোই, সেটাকে তো ঝগড়া ডিফেন্ড বলে করতে গিয়ে না। যে রিঅ্যাক্টটা চলে আসে সেটা তো আরো খুব ওভারডোজ চলে আসে না। হ্যাঁ, তবে ওই যেটা বললাম একটু আগেই, ঝগড়াটা বেশ কিন্তু আমাকে নিয়ে থাকেই, ঘুরতে যাবো এই করতে যাবো। তো আশা করা যায় পরে এগুলো অনেকটা বেটার হয়ে যাবে যদি যখন একসাথে থাকা হবে। বাট কনফেশনে ঝগড়া হয়, যথেষ্ট ঝগড়া করে। আর ও করে, বাট আবার ঝগড়া হওয়ার পর ওই কথা বন্ধ করে দেয়, মানে সবকিছু ওই করে অ্যাকচুয়ালি ঝগড়ার দিকে। আচ্ছা, মানে একদিক থেকে ঝগড়া হলে হ্যাঁ। অন্যদিকে কিছু ভাষণ না, এরকম হয় না? আর ছেড়ে দাও, আবার এখনই ঝগড়া চলতে চলতে কখনো কি মনে হয় যে ঝগড়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক যে আর পাচ্ছি না, এবারেই শেষ সবকিছু? না সেটা মনে হয়নি, তবে দুজনের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে, কিন্তু এটা তো কখনোই নয় যে তার মানে মানে লাইফের সব পার্সপেক্টিভ দুজনের সেম। তো সেই জায়গা থেকে অনেক মানে কি বলবো সিরিয়াস ডিসকাশনও হয়েছে, কিন্তু তারপর কোনো না কোনো ভাবে একটা মিউচুয়াল সলিউশন চলে এসেছে। মানে এরকম মনে হয়নি যে এখানেই শেষ, তো কিছু না কিছু মিউচুয়ালি হয়ে গেছে সবসময়। আর এটা বেশিরভাগ হয়েছে হয়তো লং ডিস্টেন্স বলে, কমিউনিকেশন গ্যাপ হয়তো নয়, বাট মিসকমিউনিকেশন হয়েছে অনেক সময়, বিকজ বেশিরভাগই ভার্চুয়ালি কথা হতো। তো বাকি সামনাসামনি থাকলে মেবি ঠিক হয়ে যাবে। ঝগড়া যেমন হতো, ঝগড়ার সলিউশন গুলো পাওয়া যেত, মানে ঝগড়াটা মিটে যেত আর কি, এটা একটা পজিটিভ দিক। তবে কখনো এরকম মনে হয়নি যে আর পারছি না বেরিয়ে যাব। হয়তো সাডেন আউটবাস্টে হয়তো বলে ফেলেছি অনেকবার যে এবার বেরিয়ে যাচ্ছি, একা চলে যাচ্ছি, একা থাকবো বা কিছু। বাট কখনো মন থেকে মনে হয়নি যে ওকে ছাড়া থাকতে পারবো। হয়তো ওর উপর রাগ দেখেছি, কথা বলা বন্ধ করে দিয়েছি, বাট ওই এখনো ওয়েট করতাম, ও কি এখনো এলো, লাস্ট সিন চেক করলো কি, বা আমি কি ফিরে আসছি, এরকম একটা ব্যাপার। ও দেখছি লাস্ট সিন চেক করছে, বা দুজনে কথা বলছি না এরকম। তো মানে কথা না বললেও একটা লিঙ্ক থেকে গেছে আর কি। তো সেই হিসেবে বলবো কখনো মনে হয়নি যে আর পারছি না, ব্রেকআপ করে দিই। তো সেই ক্ষেত্রে এটা বলবো যে ঝগড়ার উপর দিক থেকে হলেও বন্ডিংটা ছিল আর কি। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। দুজন দুজনের থেকে কি শিখেছো বা কিছু শেখার আছে? হ্যাঁ অবশ্যই শেখার আছে। আমার ক্যারেক্টারের খুব বাজে একটা দিক আমি বলবো, আমার ভীষণ মানে একে তো কনফিডেন্স কম ভীষণ, সেই জন্য সবসময় কোনো একটা কাজ করতে গেলে আগে সেটার নেগেটিভ এফেক্ট কি হতে পারে সেটা সবসময় মাথায় ঘোরে, মানে কোনো পজিটিভ সাইড আমার মাথাতেই আসে না। হোয়ারাজ আকাশ ইজ আ ভেরি পজিটিভ পার্সন, মানে ওর সাথে থাকলে ভীষণ পজিটিভিটি পাওয়া যায়। প্লাস ওই জন্য না ওর সাথে সবকিছু শেয়ার করতাম, মানে ওর সাথে শেয়ার করলে মনটা ভীষণ সুদিং লাগে। তো আমার এই নেগেটিভিটি গুলো চলে বলেই মাথার মধ্যে আমি সবসময় ভীষণ টেন্সড, পাজলড, কনফিউজড হয়ে থাকি সারাক্ষণ। তো এটা একটা অবশ্যই শিখি ওর কাছ থেকে। আর একটা হচ্ছে আমি ভীষণ ইমোশনালি ডিপেন্ডেন্ট, মানে
মানে সবসময় কারোর উপর ইমোশনালি ডিপেন্ড করি যে তার সাথে কিছু করে আমাকে ভালো থাকতে হবে, এরকম ব্যাপার। তো ওর কাছ থেকে আমি সেলফ লাভ জিনিসটা শিখেছি, যেটা লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। তো নিজের কোম্পানিটা এনজয় করা, শুধু নিজেকে ভালোবেসে কিছু করা, নিজের সঙ্গটা উপভোগ করা, এগুলো ওর থেকে শিখেছি। আর যেটা বললাম, আমার কনফিডেন্স ভীষণ কম আর ওর কনফিডেন্স আবার ভীষণ হাই। তো দুটোর কোনোটাই যদিও ভালো নয়, বাট ওই মানে একসাথে থেকে একটা মিউচুয়াল সেট আপ হয়ে গেছে আর কি। মানে আজ সকালের মতন হ্যাঁ হ্যাঁ এখন মিউচুয়ালি চলছে। হ্যাঁ। আকাশ, বলো এবারে তোমার মতামত। আমি তো বলবো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট শেখার তো অনেক বাকি, মানে জীবনটা দিয়ে শুরু হলো আর কি। ইনফ্যাক্ট শুরুটা হয়নি, শুরু হতে চলেছে আসল জীবন। তো সেখান থেকে যেটা একটু আগে বলেছিলাম যে ওর লাইফটা খুব গোছানো আর কি, মানে ও সব কিছু ভেবে চিন্তে কাজকর্ম করে এবং খুব ধীরে সুস্থে আগে মানে সময়ের আগে করে রাখতে ভালোবাসে আর কি। আর আমি যেখানে অলওয়েজ হ্যাপাজার্টলি কাজগুলো করি, তো সেইটা একটা শেখার মানে শিখেছি এখনো পর্যন্ত, এবং পরেও আরও শিখবো। আমি পুরোপুরি হয়ে উঠতে পারিনি ওর মতো। আর সেকেন্ডলি ও অনেক মানে যখনই কিছু কাজ করে আমাকে বলে করতো আর কি, আমাকে প্রাধান্য দিয়ে করতো, প্রায়োরিটি দিত আমাকে। কারণ আমি সবসময় মানে কিছু জিনিস জিজ্ঞাসা করতাম, কিছু জিনিস নিজের মতো করে নিতাম আর কি, যেটা আমার মনে হতো যে এইটা ভালো ওটা ভালো, তো করে নিতাম। বাট পরে কোথাও দেখেছি যে খানিকটা হলেও ও ঠিক আর কি, মানে নিজে এটা করলেও কিছুটা ওকে বলে করা উচিত আর কি। তো ওকেও প্রায়োরিটি দেওয়া উচিত, সেটাও শেখার যে সঠিক মানুষকে সঠিক প্রায়োরিটি দিতে শেখা উচিত আর কি। সবসময় নিজের মতো করে করলে অনেক সময় ঠকতে হয় আর কি। তো সেই জিনিসগুলো শেখার আছে, এবং আশা করি যখন একসাথে থাকবো তখন আরও অনেক কিছু মিউচুয়ালি শেখার আছে অবশ্যই। তোমালি বাড়ি বলতে গেলে আঙ্কেল আন্টির সামনে মানে ওই পজিটিভ ভাইব তো তোমার আছেই একটা, ওটা প্রথম থেকে শুনলাম। তো সেই মুহূর্তে তোমার মধ্যে কি চলছিল? সেই মুহূর্তে পুরো নেগেটিভ হয়ে গেছিল আর কি। সত্যি কথা বলতে খুব ফেটেছিল, কিভাবে বলবো কিছুই বুঝতে পারছিলাম না। সারাদিন ইনভাইটেশন ছিল আর কি, তো খেয়েছিলাম, সবকিছু করেছিলাম, সব হয়ে গেছে, গল্প করেছি, কিভাবে লাস্টে বলবো সেটা কিছুতেই মানে বুঝে উঠতে সেখানে পারছি আমি না। ঠেলছি, কিরে যা যা বল ছেড়ে বল, তো এরকম যাচ্ছি, একটা স্কুলের মধ্যে ব্যাপার। ছেড়ে তো যাচ্ছি, ধাপ তো আমাকে দিতে হবে। তো প্রায় মানে বাড়ি চলে আসবো প্রায়, মানে সবকিছু হয়ে গেছে, সেরকম একটা মোমেন্টে বলছি আচ্ছা একটা কথা ছিল আর কি। তো বলছি কি কথা, খুব ইম্পর্টেন্ট একটা কথা। ইম্পর্টেন্ট কথা কি বলো, আরে এতক্ষণ বলোনি কেন? বুঝলি না, লাস্ট মোমেন্টে বলতে হবে। তো আমার মানে প্ল্যানটা বলেই ও এরকম ছিল, পালিয়ে যাবে বলে এরকম আমি একটা চলে ভাব। আসবো, মানে তারপর যা হবে ও খাওয়ার আগে বলতে চাইনি, বলছে নালে যদি খাওয়াটা মিস হয়ে যায়, এরকম ব্যাপার। তো আমার বাড়ি থেকে আগে জানতো, ইন দ্য সেন্স আমার বাড়িতে আমি আগে বলে রেখেছিলাম যে আমি এরকমই কোনো মেয়ে আনবো যাকে মানে এই বাড়ির জন্য খুব সুটেবল হবে, পছন্দ হবে। তো সেক্ষেত্রে এইটুকু তো বুঝতে পেরেছিল যে লাভ ম্যারেজ হবে বা কাউকে আমার পছন্দ আছে। তো ওই একদিন যেটা বলছিল বার্থডেতে আমার কিছু ফ্রেন্ডও আসে, তা সেই সাথে ও আসে। জানি না কেন সেই দিন আর কি বাবা মা বলে আর কি যে কি রে, এই মেয়েটাই তো পছন্দ। তো আমি ডিরেক্টলি কখনো হ্যাঁও বলিনি নাও বলিনি, তো আমি জাস্ট মানে এমন কিছু হিন্টস দিয়েছিলাম যাতে বুঝে গেছিলো আচ্ছা তাহলে এই মেয়েটাই হবে। তো ইনফ্যাক্ট আমি মানে বিয়ে ঠিক হওয়ার আগে পর্যন্ত আমি বলে গেছি বিয়ে হবে না, ও বিয়ে দেবে না, বিয়ে ওইটা না, এরকম বলে এসেছি। বাট জেনে গেছিল যে ঠিক আছে এই সৌমালি হতে চলেছে আর কি, এরকম। আর এখানে আমার মাকেও বাবাকেও আমি আর ধন্যবাদ দেবো, কারণ আমার মা বাবা কিন্তু একটু পুরোনো স্টাইলের, মানে ভালোবাসাটাকে খুব ইজিলি যে মেনে নেবে এরকমও নয়। বাট মানে আমার উপর এইটুকু তো ভরসা রেখেছিল যে আমি এমনই কাউকে আনবো বা এমনই কিছু করবো যাতে করে সবটা মানিয়ে গুছিয়ে সব কিছু নেওয়া যায়। তো সেই দিক থেকে ওকে দেখার পরেও ওকে ভালো লেগেছিল, তো সেই দিক থেকে মানে খুব তারপরে স্মুথ চলেছিল। তো ওনাদের দিক থেকে কোনো অবজেকশন ছিল না, তো সব মিলিয়ে সব ঠিকঠাক চলেছিল আমার দিক থেকে। তারপরে তো ওর বাড়ি থেকে বললাম, তো এখন সব ঠিকঠাক। শহর জুড়ে যেন লং ডিস্টেন্স ওয়ার্কআউট করে না এটা কিন্তু একদমই নয়, মানে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে মানুষটার উপরে। মানে যে থাকার সে থাকবেই, মানে লং ডিস্টেন্স হোক আর কাছে হোক সেটা কোনো ম্যাটার না, শুধু ডিপেন্ড করে জাস্ট মাইন্ডের উপর, বন্ডিংয়ের উপর। আর হ্যাঁ, অবশ্যই লং ডিস্টেন্সে থাকলে হয়তো মানে ঝগড়া হওয়া বা ব্রেকআপ হয়ে যাওয়ার স্কোপগুলো বেড়ে যায়, বাট সেই স্কোপটাকে মানে অ্যাভয়েড করে কতটা বন্ডিংটা স্ট্রং রাখা যাচ্ছে সেটাই তো ভালোবাসা বোধ হয়। তো সেই দিক থেকে আমি বলবো আমরা যেভাবে এগিয়ে চলেছি, মানে আমাদের কখনো এরকম লং ডিস্টেন্সে কোনো ম্যাটারই করেনি। তো আর যদি নিউ কামার্সের জন্য কিছু অ্যাডভাইস দিতে হয় বা কিছু জাস্ট টিপস বলবো, আমার ক্ষেত্রে দুটো টিপস আমি খুব লাইফে মেনে চলি। একটা হচ্ছে
সেলফ লাভ, মানে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা। মানে ডিপেন্ডেন্সিটা ভালো, বাট ওভার ডিপেন্ডেন্সি একদমই ভালো না। তো আমি ওর উপর এমন ডিপেন্ডেবল হয়ে যাওয়া উচিত না যে সব কিছুতেই ও আছে, হ্যাঁ সব কিছুতেই ও আছে, বাট মানে কি করছি, খাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এই করতে যাচ্ছি, তো এই সব কিছুতে একদম মানে টেনে আনলে আর কি নিজের স্পেসটা হারিয়ে যায়। তো সেটা একটা জিনিস, নিজেকে ভালোবাসতে শেখো। আর সেকেন্ডলি হচ্ছে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনো মেশানো উচিত না। নিজের কাজের জগৎ, নিজের পড়াশোনা, কেরিয়ার, এই জায়গাটা যেমন চলছে চলুক, তার বাদ বাকি যে টাইমটাই থাকছে পুরো টাইমটাই তোমার পার্টনারকে দাও, একসাথে থাকো, ঘোরাফেরা করো। তো এই জায়গাটার মাঝে একটা হালকা ব্যারিয়ার রাখা উচিত। অনেকে সেটা রাখতে পারে না, সেই জন্য অনেক সময় ক্ল্যাশ হয়ে যায়, টাইম দিতে পারছে না, এই করতে পারছে না। তো সেই জায়গাগুলো যদি একটু মেনটেন করে চলা যায়, তাহলে লং ডিস্টেন্স হোক আর কাছে থেকে হোক, ওরা কোনো ম্যাটার করে না। তো আমার কাছে মনে হয় যে এইগুলোই একটু মেনে চলতে পারলে সবটাই ইজি হয়ে যায়। ও যেটা বললো আমি একেবারেই একমত, আমার আর কিছু বলার নেই। তবে একটা দুটো কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আর একটা দূরত্ব প্রেম বাড়ায়। তো আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেকেন্ডটা হয়েছে, আর বলবো সেটাই হয়তো হওয়া উচিত। মানে যদি মানে লং ডিস্টেন্সে হয়তো চিটিং এর চান্সটা অনেক বেশি, বাট চিটিং ইজ আ চয়েস, নট অ্যান অপশন। তো যে চিট করবে না সে এক ছাদের তলায় থেকেও করতে পারে, আর অনেক মাইল দূরে থেকেও না করতে পারে। তো ওটা প্রত্যেকটা মানুষের মেন্টালিটির ওপর নির্ভর করে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে কি বলবো কতটা স্বচ্ছ দুজনের সম্পর্কটা, সেটার ওপর নির্ভর করে। তো দুজনের মেন্টালিটি ম্যাচ বা দুজনের পরস্পরের কথাটা শেয়ার করা, এগুলো খুব দরকার আর কি, যেটা হয়তো এখনকার দিনে হারিয়ে যাচ্ছে, যে যার নিজের জগৎ নিয়ে ব্যস্ত। তো এটাই।